নৈশব্দে নির্ঝুমানি গড়িয়ে পড়ছে আইনরির পদ্মলোচন হতে। থেমে থেমে তার ফোয়ারা স্ফীত হতেই বুক কামড়ে ওঠে আইনরির। প্রভাতের মিষ্টি রোদ এসে ঠাই গলিয়ে উকি দিচ্ছে নিষ্প্রাণের অরঞ্জিত পিঠে। হেঁচকি তুলে কান্না অবদমন করার পূর্ণ প্রয়াসে ব্যস্ত আইনরি। বিছানার চাদর খামচে ধরে নিজের ঠোঁট কামড়ে ধরে। সমানতালে বুকের ওঠানামায় হাঁপিয়ে ওঠে আইনরি। উথলে আসা স্রোতে তাকে যে ভেসে যেতেই হবে। ভোরের আকাশে উকি দিচ্ছে শান্ত সূর্য। গাঢ় অন্ধকারে আবেশিত বসুন্ধরা শান্ত নরম সূর্যের আলোয় ক্রমশ প্রলীন তার অমানিসী। পত্রীরা মেতে উঠেছে নতুন দিনে। সূর্যের ম্লান আলোয় সূর্য স্নানে ব্যস্ত পত্রপল্লব। ক্লান্ত কায়াটা বিছানার সাথে লেপ্টে আছে নিষ্প্রাণের। বেঘরে ঘুমোচ্ছে সে। তার পাশে রোদনে আচ্ছন্ন আইনরি বিন্দুমাত্র ব্যাঘাত ঘটাচ্ছে না তার ঘুমের। চট করি চোখ মুখ মুছে ফেলে আইনরি। অতি সন্তর্পণে বিছানা থেকে নেমে কক্ষের দরজার নব নিঃশব্দে ঘুরিয়ে বাইরে চলে আসে। হন্তদন্ত করে সিঁড়িতে চঞ্চল পা ফেলে নিচে নেমে আসে। ঘরের দরজার কাছে গিয়ে অজ্ঞাত পাসকোড টিপে তা এন্ট্রি করায়। দুবার এন্ট্রি করার পরও ইনকারেক্ট পাসওয়ার্ড লেখা দেখি ডুকরে কেঁদে ওঠে আইনরি। তৃতীয়বার এন্ট্রি চাপ দেওয়ার আগেই ভরাট পুরুষালী কণ্ঠে আইনরির ভয়ে অনুরণিত দেহে ঝাড়া মেরে ওঠে। পেছন ফিরতে দেখলো শান্ত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে নিষ্প্রাণ। উলুথুলু চুল, তন্দ্রালু চোখ, ক্লান্ত শরীর, অলস অভিব্যক্তিতে আড়ষ্ট নিষ্প্রাণকে দেখে আইনরির প্রাণাত্মা পাখা ঝাপটানো শুরু করে। আইনরির সামনে এসে দাঁড়ায় নিষ্প্রাণ। বৃহৎ হামি দিয়ে ঘুমো ঘুমো গলায় বলল, সকাল সকাল কি শুরু করলি বলতো? একটু কি শান্তিতে ঘুমাতেও দিবি না? নিষ্প্রাণ দরজার দিকে তাকালো, মগ্ন দৃষ্টি রেখে বলল, আর একবার ভুল পাসওয়ার্ড দিলেই তো দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে যেত। তখন কি হতো বলতো? আইনরি এত সময় ধুম ধরে থাকলেও সহসা গুমড়ে ওঠে। তার শাড়ির আঁচল কাঁধ থেকে ছড়িয়ে লুটিয়ে আছে মেঝেতে। খসখসে চুল এলোমেলো হয়ে আছে মুখমণ্ডলে। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। নিষ্প্রাণের পাগলামি আর নিরবধি কান্না দুটোরই শিকার আইনরির কোমল অধর। ভেজা গলদেশে চিকচিক করছে স্বচ্ছ জল। সিক্ত জলের পল্লব ওঠানামা করছে ধীর গতিতে, যেন বেগ বাড়লেই সব ধ্বংস হয়ে যাবে। প্রগাঢ় মায়া আর নির্মিক চেয়ে আছে আইনরির ক্রন্দনরত মুখের পানে নিষ্প্রাণ। ট্রাউজারে দুহাত পুড়ে রেখেছে। আইনরি চেয়ে আছে নিচের দিকে। তার অশ্রুসিক্ত পল্লবে খসে পড়ছে পানি। হাত দিয়ে পায়ের কাছে শাড়ি খামচে ধরেছে। কান্নার কোনো শব্দ নেই। পলে পলে শুধু নাক টেনে যাচ্ছে আইনরি। আইনরিকে এভাবে দেখে কোথাও সূক্ষ্ম ব্যথার ইঙ্গিত পাচ্ছে নিষ্প্রাণ। ধীরে সুস্থে পা ফেলে আইনরির সামনে গিয়ে দাঁড়ায় সে। পকেট থেকে দুহাত বের করে আজলায় নিয়ে নেয় আইনরির ভেজা স্যাঁতস্যাঁতে মুখটা। চোখের পাতা হতে শুষে নেয় নোনতা জল। কপালের ভেজা আবরণে নিজের গাল ঘষে তা শুষ্ক করে। কপালে ছোঁয়ায় ঠোঁট। আইনরি নির্বিকার। একরাশ মুগ্ধতা আর অপরিমেয় ভালোবাসায় জড়িয়ে ধরে আইনরিকে। জমাট গলায় বলল, তুই কেন আমাকে মেনে নিতে পারছিস না? তোর শরীর আমাকে মেনে নিয়েছে তবু তারা, তোর মন কেন আমাকে মেনে নিতে পারছে না? আইনরি ঠোঁট চেপে রাখে। দলিত কান্নার দরুন গলা ধাক্কিয়ে যাচ্ছে। তার হেতু বুক কেঁপে যাচ্ছে আইনরির। নিষ্প্রাণের বক্ষস্থলের পাটাতনে তা অনুভব হচ্ছে। নিষ্প্রাণ জোরালো বন্ধনে আড়ষ্ট করল আইনরিকে। স্বীকারোক্তিমূলক কণ্ঠে বলল, আমি কিন্তু সেদিন রোম্যানকে মারতে চাইনি। কি হয়ে গেল বলতো? ওকে ওই অবস্থায় দেখে আমার মাথায় কাজ করছিল না। আমি আর কিচ্ছু ভাবতে পারিনি। আইনরি ফুঁসে ওঠে। নিষ্প্রাণকে জোরালো ধাক্কায় নিজের কাছ থেকে সরিয়ে গর্জন করে বলল, তাই বলে তুই ওকে খুন করবি? তাও এভাবে? তুই কি মানুষ? তুই একটা পশু, তুই একটা অসুস্থ জানোয়ার। নিষ্প্রাণ ঠোঁট কামড়ে মিষ্টি হাসে। চোখ জোড়া প্রশস্ত করে বলল, ওয়েল, যদি তোর তাই মনে হয় তাহলে তাই। তবে আমার ধ্রুবতারার দিকে যে তাকাবে তাকে আমি। আইনরির দিকে অদ্ভুত দৃষ্টি নিপাত করল নিষ্প্রাণ। আটকে ওঠা চোখে চাইল আইনরি। ভয়ে থিতিয়ে গেল সে। নিষ্প্রাণ খোশ মেজাজে তার অধর বলয় করে সিটি বাজাতে থাকে। আইনরি কান চেপে ধরে। তার মনে হলো কেউ তার মাথার মগজে এসিড ঢেলে দিয়েছে। গলে মিশে যাচ্ছে তা। শরীরে ঢুকিয়েছে হাজারো সূচ। মৃত্যুসম যন্ত্রণা হচ্ছে তার। যন্ত্রণা। দুদিনে অনেকটা সজীব হয়েছে আইনরি। তাদের মধ্যে প্রয়োজন ছাড়া কথা হয় না। আইনরি এখন ভয় পায়। সত্যি, নিষ্প্রাণ নামের মানুষটাকে এসে ভয় পায়। নিষ্প্রাণের আপাতত কোনো কাজ নেই। সারাক্ষণ পাখির ছানার মতো আইনরির আশেপাশে তার বিচরণ।
আইনটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, তার কাজের ব্যাঘাত ঘটিয়ে নিজের অভিলাষ পূরণ করা, হুটহাট চুমু খেয়ে নেওয়া। আইনটি বাধা দেয় না, তার শরীর মেনে নিয়েছে এই প্রাণহীন মানুষকে, কিন্তু অন্তঃকরণে যেখানে এই পুরুষের জন্য ভালোবাসার ছোট্ট ঘর বানিয়েছিল তা ধ্বংসপ্রাপ্ত। সেখানে আর কোনো ভালোবাসার ঘর উঠবে না। কাঁচা হলুদ রঙের শাড়িতে মৃদু সমীরণে দোল খাওয়া সর্ষে ফুল মনে হচ্ছে আইনরিকে। কলাপাতা রঙের ব্লাউজের মাঝে দৃশ্যত তার পিঠ। কাউচে বসে ঐকান্তিক দৃষ্টিতে বুঁদ হয়ে চেয়ে আছে আইনরির অনাবৃত পিঠে, তার সংলগ্ন উদরে। রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখছে আইনজি। তার খোলা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে বিরক্ত করছে তাকে। নিষ্প্রাণের অপলক দৃষ্টি আইনজির খোলা অবদ্ধ চুলে। তার ধ্রুবতারাকে সে ছাড়া অন্য কেউ বিব্রত করতে পারে না। বিনা শব্দে কাউচ থেকে উঠে আসে নিষ্প্রাণ। আইনজির অগোচরেই তার পিছনে এসে দাঁড়ায়। কাজে ব্যস্ত আইনজি চকিতে ধাক্কা খেয়ে থমকে যায়। সমাচ্ছন্ন চাহনি নিষ্প্রাণের। আলতো করে আইনজির চুলগুলো তার কানের পেছনে গুজে দেয় নিষ্প্রাণ। প্রশ্ন করে, এত তাড়াহুড়ো কেন করছিস? বস, আমি খাই দিচ্ছি তোকে। নিষ্প্রাণের কথার পিঠে কোনো কথা বলল না আইনজি। জানো, সে কোনো মোমের পুতুল। নিষ্প্রাণ যখন ইচ্ছে নিজের উত্তাপে তাকে গলিয়ে দেবে, আবার ইচ্ছে হলেই যে কোনো আকারে রূপ দিয়ে তৈরি করে নেবে। চেয়ারটাকে নিজের সামনে এনে আইনরিকে বসায় নিষ্প্রাণ। ছোট ছোট লোকমা তুলে পুড়ে দিতেই তা গিলে নেয় আইনরি। কুণ্ঠিত গলায় প্রশ্ন করে আইনরি, কেন করছিস আমার সাথে এমন? তুই যা চেয়েছিস তা তো তুই পেয়েছিস। এবার আমাকে যেতে দে প্রাণ। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। নিষ্প্রাণ বিস্তৃত করলো ওষ্ঠাধর। বিগলিত গলায় বলল, কি চেয়েছি আমি তোর কাছে? তোর সঙ্গে বিছানা বিলাস করতে। যদি তাই হতো তাহলে প্রথম দিনই আমি তা করতে পারতাম। এরপরেও অনেক সুযোগ ছিল। প্রবিশের বার্থডের কথা মনে আছে? ঝমঝমিয়ে কাঁদতে থাকে আইনজি। তার কান্নার মাঝেই নিষ্প্রাণ ভাতের লোকমা ঠুসে দেয় তার মুখে। গলায় আটকে যায় তা। কেসে ওঠে আইনজি। পানির গ্লাস নিতেই তার ছো মেরে নিয়ে নেয় নিষ্প্রাণ। আইনজির শ্বাস আটকে আসে। চোখের পাল্লা প্রশস্ত করে। জল জমে আসে চোখে, যেন মৃত্যু তাকে হাতছানি দিচ্ছে। ছটফটানি শুরু হয় আইনজির। নিষ্প্রাণ ভাবান্তরহীন। কিছু সময় পর আইনজির মুখের সামনে পানি ধরতেই উদ্ভ্রান্তের মতো কেড়ে নিয়ে গিলতে থাকে আইনজি। বক্র হাসে নিষ্প্রাণ। সরব গলায় বলল, তোকে ছাড়া আমার এমনটাই লাগে। এখন বুঝলি তো কি চাই আমি তোর কাছে? আইনজি নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে নিষ্প্রাণের সতেজ দুই চোখে। সন্ধ্যার আবছায়া কাটানোর পূর্বেই ঘিরে ধরল অন্ধকার মায়া। নিস্তব্ধ শহরের কোথাও কোথাও হৈ হুল্লোড় থাকলেও নিষ্প্রাণের বাড়ির আশপাশ তার মতোই প্রাণহীন। এই বাড়ির একটা ধূলিকণারও হয়তো সাহস নেই নিষ্প্রাণের অনুমতি ব্যতীত তার ঘরে প্রবেশ করার। অগোছালো হয়ে তন্দ্রায় নিমগ্ন আইনজি। মেয়েটা এখন রোজ শাড়ি পরে নিজেকে গুটিয়ে রেখে ঘুমলেও কখনো কখনো তার অস্থিতিশীল অবস্থার একমাত্র কারণ হয় নিষ্প্রাণ। ঘুমন্ত শরীরে কারো স্পর্শ পেয়ে ত্রস্তে উঠে বসে আইনজি। বিনা সময় ব্যয়ে বড় বড় কয়েকটা ঢোক গিলে একটু ধাতস্থ হয়ে অবস্থা বোঝার চেষ্টা করে। চোখের সামনে নিজের বোনকে দেখে চকিত হয় সে। ঝপাত করে জড়িয়ে ধরে তাকে আইনজি। আরিশা হতভম্ব হয়ে যায় বোনের এহেন আচরণে। কোমল গলায় প্রশ্ন করে, কেমন আছো আপু? আইনজি প্রাণবন্ত হেসে বলল, তুই এখানে কি করে এলি? কখন এসেছিস তুই? ঢুকলি কি করে এই বাড়িতে? আইনজির অগোছালো প্রশ্নে বিভ্রান্ত হয় আরিশা। চোখ ছোট ছোট করে তাকিয়ে বোনকে দেখে। গাঢ় শ্বাস ফেলে নরম গলায় বলল, নিষ্প্রাণ ভাইয়া নিয়ে এসেছে। আমি একা আসিনি, আম্মু আব্বু আর ভাইয়াকেও নিয়ে এসেছে। আইনজি রুদ্ধশ্বাসে বলল, কি? বিছানা থেকে পাগলের মতো ওঠে আইনজি। তার শান্ত পাজোড়া অশান্ত হয়ে উঠল। টকবগিয়ে চলতে থাকলো তা। বিশাল ড্রয়িং রুমে বসে আছে আইনজির বাবা মা। তারা শঙ্কিত, চিন্তিত, উদ্বিগ্ন। নিষ্প্রাণ কেন তাদের এখানে নিয়ে এসেছে তা তারা জানে না, শুধু হুকুম তামিল করেছে। আইনজিকে দেখে কাতর হয়ে ওঠেন ঝুমা। কাউচ থেকে উঠে গিয়ে অজস্র চুমুক খেলেন মেয়ের মুখে চোখে। সকাতরে বললেন, আয়ু, কেমন আছিস আমার? আইনি তার বিপরীতে শুধু অশ্রু ঝরালো। মেয়ের ঘনঘটায় শুরু হলো না চাওয়া বর্ষণ। মেঘের ঘনঘটায় শুরু হলো না চাওয়া বর্ষণ। আলফাজ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। প্রবল নয়, সূক্ষ্ম ব্যথা হচ্ছে তার পিতৃসুলভ চিত্তে। কাউচে বসে আলফাজ সাহেব নিশ্চুপ রইলেন। আইনজি কান্না ভেজা হাসল। বাবার পায়ের কাছে গিয়ে বলল, কেমন আছো বাবা? কথা বলবে না আমার সাথে?
মেয়ের ছোট্ট অভিমানী আবদারে পাথর মূর্তি চূর্ণ বিচূর্ণ হলো। ভিজে উঠল আলফাজ সাহেবের নেত্র যুগল, গড়িয়ে পড়ল তা। ক্লান্ত মুখে হাসলো আইনজি। পূর্বাকাশে উদিত সূর্যের ন্যায় হেসে সোনা রোদের মিষ্টি ঝলকানি দিল আইনজির চোখে। আর আজ বিব্রত, রাগান্বিত, স্তব্ধ। আইনজির চোখের জলে তার সুপ্ত আক্রোশ ক্রমশ প্রকট হচ্ছে তার চোখে মুখে। ডাইনিং এ টুংটাং শব্দে তাকালো আইনজি। নিষ্প্রাণ টেবিল সাজাচ্ছে। আইনজি শস্যব্যস্ত হয়ে কাছে এলো নিষ্প্রাণের। নিষ্প্রাণ বিগলিত হাসলো। উদ্বেলিত গলার প্রশ্ন ছুড়ে আইনজি, কেন এনেছিস আমার বাবা মাকে? বল, কেন এনেছিস? ওদেরকেও মেরে ফেলতে চাস? নিষ্প্রাণ কোনো প্রতিক্রিয়া করল না। কমলা রঙের প্যাকেট থেকে খাবারের বক্সগুলো বের করে সুসজ্জিত করে রাখলো টেবিলের উপর। নিষ্প্রাণের নীরবতায় তেতে ওঠে আইনজি। তার শার্ট খামচে ধরে বলে, কথা বলছিস না কেন? কেন এনেছিস আমার বাবা মাকে? নিষ্প্রাণ ঠোঁট কামড়ে আইনজির পরিবারের উৎসুক মানুষগুলোর দিকে তাকালো। তারা সকলে বিস্ফোরিত চোখে চেয়ে আছে। আলতো করে নিজেকে আইনজির কাছ থেকে ছাড়িয়ে নেয় নিষ্প্রাণ। স্বাভাবিক গলায় বলল, তোর মন ভালো নেই তাই এনেছি তাদের। কেন এমন পাগলামি করছিস তুই? মৃত্যু কি এত সোজা? আমি কেন তোর মা বাবাকে মারবো? হ্যাঁ, আমি শুধু তাদেরকে মারবো যারা তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইবে, আমার তারার আলো ম্লান করতে চাইবে। খেতে বস, আর একটা কথা বলবি না। ভ্যাল ভ্যাল দৃষ্টিতে চেয়ে আছে আইনজি। নিষ্প্রাণ টেবিলে খাবার গোছাতে গোছাতে বলল, আপনারা আসুন। আরিশা, এসো। কলের পুতুলের মতো এগিয়ে এলো সবাই। নিষ্প্রাণের পাশের টেবিলেই বসলো আইনজি। নিষ্প্রাণ সরু গলায় বলল, দেখুন মা, আমাদের সবারই একটা কালো অতীত থাকে। আমারটা নয় একটু বেশি কালো, কিন্তু তার আঁচ আমি আমার ধ্রুবতারার গায়ে লাগতে দেবো না। নিষ্প্রাণ মুখ তুলে তাকালো। আলফাজ সাহেব কিছু ভেবে চলেছেন। নিষ্প্রাণের নিরেট গলায় তার ধ্যান ভাঙল। এখন তো আমি আপনাকে বাবা বলে রাখতে পারি। আমি জানি আপনার মেয়ে আমাকে ঘৃণা করে, আপনারাও তার ব্যতিক্রম নন। কিন্তু একবার ভাবুন তো, আমাকে ঘৃণা করেও আমি তো আমার সঙ্গে থাকতে পারবে, কিন্তু নিজেকে ঘৃণা করে ও কতদিন বাঁচতে পারবে? সেদিন যদি আমার আরেকটু আসতে দেরি হতো তাহলে কি হতো? আজও আমাকে ঘৃণা করছে, কিন্তু সেদিন যদি আমি না আসতাম তাহলে আজও নিজেকে ঘৃণা করতো। আমাকে দূরে সরাতে পারলেও নিজেকে কি করে সরাতো? আলফাজ সাহেবের মধ্যে কোনো ভাবালেশ হলো না। অস্তমান সূর্যের ধূসর আকাশের মতো তিনি নির্বিকার চেয়ে রইলেন। কাঁটা চামচ দিয়ে চিকেন কাটলেটের টুকরোটা মুখে দিয়ে নিষ্প্রাণ পুনরায় বলল, আমি নয় ওকে পাগলের মতো ভালোবাসি, তাই হয়তো অঘটন ঘটিয়ে ফেলেছি। তবুও তো আমি আছি। কিন্তু সেদিন যদি ধ্রুবতারার সাথে কিছু হয়ে যেত তাহলে কি আপনারা ওকে বাঁচাতে পারতেন? 2 বছর পরও তো আছে। কিন্তু সেদিন যদি ওর গায়ে ওই নরপশু থাবা বসাতো তখন কি করতেন আপনারা? কি করতো আপনাদের মেয়ে? গলায় দড়ি দিত, বিষ খেয়ে নিত, নাকি ছাদ থেকে লাফিয়ে পড়তো? নিষ্প্রাণের মুখ হতে অবলীলায় নিঃসৃত হৃদয় বিদারক কথাগুলো হজম করতে বেগ পেতে হলো সকলের, বিশেষ করে আইনজির। তার ছলছল আঁখি বিদ্ধ হলো নিষ্প্রাণের সরল মুখে। নিষ্প্রাণ পানির গ্লাসে চুমুক দিল। তার বুঝতে বাকি নেই উপস্থিত 5 জোড়া অক্ষী তার দিকে অধীর আগ্রহ নিয়ে চেয়ে আছে। নিষ্প্রাণ গ্লাস লাগলো, মিষ্টি করে হাসলো। তার আচরণে সকলের চোখে আরশিতে উঠতে লাগলো ডজন খানেক এলোথেলো প্রশ্ন। নিষ্প্রাণ সরব গলায় বলে ওঠে, রোমানকে হয়তো একটু বেশি নির্মম মৃত্যু দিয়েছি। কি করতাম বলুন? যাকে ভালোবেসে নিজের করে পাওয়ার আগে তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতেও আমি দ্বিতীয়বার ভাবতাম ও তাকে ছোঁয়ার চেষ্টা করেছে। অবশ্য আমি ওকে বেশি কষ্ট দিইনি, তবে এক্ষেত্রে ওকে আমি দ্বিতীয়বার সুযোগ দিইনি। সুযোগ সেই ক্ষেত্রে দেওয়া হয় যেখানে শুধরানোর অবকাশ থাকে। স্কুলে যখন কোনো বাচ্চা আরেক বাচ্চার বই ছিঁড়ে ফেলে, তখন সেই বই টেপ বা আঠা লাগিয়ে লাগানো যায়। তখন শিক্ষক সেই বাচ্চাকে ওয়ার্নিং দিয়ে সাবধান করেন যেন পরবর্তীতে সে এই ভুল না করে। কিন্তু রোমান যা করতে চেয়েছে তা শুধরানোর ক্ষমতা কারো থাকতো না। ও যদি আমার ধ্রুবতারার আলো কেড়ে নিত, তাহলে সেই আলো আমি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ওকে আমি ফিরিয়ে দিতে পারতাম না। নিষ্প্রাণ থামল, দ্যুতিহীন চোখে চাইল আয়নের দিকে। টলটলে গলায় বলল, আমাকে মেনে নিতে তো যতটা কষ্ট হচ্ছে না, সেই জায়গায় রোমানকে মেনে নিতে এর চেয়েও 1000 গুণ বেশি কষ্ট হতো। বাকিটা তোর ইচ্ছে। সফেদ রঙের বেডশিটের উপর ছাই রঙা প্রলেপ, ছোট ছোট তারার আকৃতির সমাবেশ। অন্ধকার ঘরে বসে আছে আইনজি। অস্পষ্ট আবছায়ায় তার অবয়ব বোঝা যাচ্ছে না।
ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবিষ্ট হয় নিষ্প্রাণ। ঘরের অন্ধকার দূরীকরণের নিমিত্তে কৃত্রিম বাতির সুইচটা অন করে। বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে থাকে আইনজি। আছে আইনজি। তমসা কাটিয়ে উজ্জ্বল আলোক রশ্মি তার চোখে লাগতেই কনকন করে ওঠে। আইনজি টিমটিমে চোখে তাকায়। তার পরিবারকে বাসায় ফিরিয়ে দিয়ে মাত্রই ফিরেছে নিষ্প্রাণ। গায়ের শালটা খুলে ঝুড়িতে রাখে, তোয়ালে নিয়ে ঢোকে ওয়াশরুমে। বের হয়ে আসে মিনিট 10 পর। আইনজি এখনো সেভাবেই বসে আছে। নিষ্প্রাণকে দেখছে সে। ছেলেটার অনেক পরিবর্তন হয়েছে 2 বছরে। চোয়াল ভরেছে, গোছালো হয়েছে, আগের চেয়ে শক্ত হয়েছে অনেক। নিষ্প্রাণের বুকের দিকে তাকিয়ে চোখ সরায় আইনজি। ছেলেটার শরীরে তারই নখের আঁচড় জল করছে। জানালা বন্ধ করে নিষ্প্রাণ শান্ত গলায় বলল, বসে আছিস কেন? ঘুমিয়ে পর, অনেক রাত হয়েছে। তুই বল, মাকে কেন এনেছিস? আহেন্দ্রির প্রশ্নে বিন্দু মাত্র চমকালো না নিষ্প্রাণ। তাকে দেখে মনে হলো হয়তো সে জানতো আহেন্দ্রি এই প্রশ্নটা করবে। দরজা জানালা বন্ধ করে এসি অন করে নিষ্প্রাণ আহেন্দ্রির সামনে গিয়ে বসে। ফোঁস করে শ্বাস ফেলে শ্রান্ত গলায় বলল, তোকে দাদুর কাছে নিয়ে যাব। অনেক দিন আমরা ওখানে থাকবো, তাই ভাবলাম বাবা মায়ের সঙ্গে একবার দেখা করিনি। দাদু তোকে দেখলে অনেক খুশি হবে। নিস্পৃহ গলায় বলে ওঠে আহেন্দ্রি। কেন? আমি কি শোপিস যে আমাকে দেখাতে নিয়ে যাবি? তুই আমার ভালোবাসার পাগলি, আমার ভালোবাসা তুই, এই প্রাণের প্রাণ স্পন্দন তুই। আহেন্দ্রি চাপার আগের বিস্ফোরণ ঘটিয়ে বলল, এই জন্যই বুঝি 2 বছর আমাকে মেন্টালি টর্চার করেছিস। তোর কারণে একটা রাতও আমি ঘুমোতে পারিনি, শ্বাস নিতে পারিনি আমি। এই তোর ভালোবাসা? নিষ্প্রাণ আবেশিত গলায় বলল, তুই তো আমাকে বলতে চেয়েছিলি, কি করে বলতে দেই আমি তোকে? আমি তোকে ভালোবেসেছি, কিন্তু তুই আমাকে ভালোবাসতে পারিসনি। তা না হলে শাহরুখের দেওয়া বিয়ের প্রস্তাবে তুই রাজি হতে পারতি না। গলা ধাকিয়ে কান্না শুরু করে আইনরি। নিষ্প্রাণ তার চিরায়ত কাজ করে। সিটির সুর তোলে তার ওষ্ঠা ধরে। আইনরি কান চেপে ধরে, সরসে বলে, বন্ধ কর তোর এই সিটি। সহ্য হচ্ছে না আবার। ভুলতে দে আমাকে এসব। নিমলিত চোখে আচ্ছন্নের মতো রোদনে অমত্ত হয় আইনরি। তার কম্পিত অধরে অনিমেষ চেয়ে আছে নিষ্প্রাণের চক্ষু দর্পণে ভেসে ওঠে নয়নতারার সেই পাতলা ঠোঁট, সেই লাল তিল। নয়নতারার মৃত শরীর যখন পড়েছিল নিষ্প্রাণের সামনে, তার ঠোঁটে প্রথমবারের মতো চুমুক খেয়েছিল নিষ্প্রাণ। নিথর শরীরটাকে ধরে জীবনের শেষবারের মতো সেদিন কেঁদেছিল নিষ্প্রাণ। এরপর আর কখনো তার চোখে জল আসেনি, কাঁদতে হয়নি তাকে। আইনরির অধর চুম্বকের মতো টানছে নিষ্প্রাণকে। রোদনে আচ্ছন্ন কামিনীর কোমল অধরে ভয়ঙ্কর চুমু বসালো নিষ্প্রাণ। প্রভাতের রোশনাই জ্বলে উঠেছে ঘণ্টাখানেক আগেই। তমসাচ্ছন্ন অম্বুর বিদীর্ণ করে গলিত সোনার ফলকের ন্যায় উদিত হয়েছে প্রভাকর। পত্রীরা ছুটে চলেছে নামহীন গন্তব্যে। তাদের কিচিরমিচির শব্দে শান্ত নিশ্চল ধরণী কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। ধরণীর বুক জুড়ে বহতা সুমিষ্ট প্রভঞ্জনে মেতে ওঠে নবপল্লব। একটা সুবিশাল পুরনো লোহার গেটের সামনে এসে থামে রোদে চকচক করা ব্ল্যাক মার্সিডিস। সেখান থেকে বেরিয়ে আসে দীর্ঘকায় এক পুরুষ। গাড়ি থেকে নেমেই পরন্ত শ্বাসে সৃষ্টি করল শব্দ। তীক্ষ্ণ নেত্র দিয়ে চেয়ে দেখলেও অদূরে অবস্থিত অট্টালিকাটি। গাঢ় হাসিতে তার অধর ভরালো। অপর পাশে দরজা খুলে নেমে এলো লাস্যময়ী এক কামিনী। তার পরনের জলপাই রঙা শাড়িটা দমকা বাতাসে উড়ে গিয়ে তার চোখের দর্পণে আটকাল। নারীর দেহটা আলতো হাতে সেই শাড়ির আঁচল নামিয়ে আনে মুখের উপর থেকে। ঠাসা ঠাসা চোখ মেলে অট্টালিকাটি দেখে। সে উৎসুক হয় আগ্রহী। তার লোচনে যোগ হয় সন্দেহের বাতিক। লোহার গেটটার সামনে গিয়ে দাঁড়ায় নিষ্প্রাণ। হাতের মোবাইলে চোখ বুলিয়ে সঙ্গোপনে বাঁকায় অধর। মোবাইলে কল লিস্টে গিয়ে নির্দিষ্ট নম্বরে কল করে লাইন কেটে দেয় নিষ্প্রাণ। আইনরি ছোট ছোট পায়ে এগিয়ে এসে নিষ্প্রাণের পাশে দাঁড়ালো। নিষ্প্রাণ সহস্র অধরে আইনরিকে বুকের একপাশে চেপে ধরে। তার কপালে শুষ্ক অধরের স্পর্শ এঁকে বলল, একটু দাঁড়া, ভেতর থেকে লোক আসবে। চোখের ইশারায় প্রত্যুক্তি করে আইনরি। সাবলীর দৃষ্টিতে আগ্রহী হয়ে আছে সে। ক্ষণকাল বাদেই সুবিশাল লোহার গেটটা ক্যাচক্যাচ শব্দে খুলতে থাকে। পুরনো গেটে নতুনের আবরণ, যেন নতুন জীবন দেন। গেট খুলেই অর্ধবয়সী এক ব্যক্তি বের হয়ে এলেন। মাথায় স্বল্প চুলে পাক ধরেছে, শীর্ণ হাসিতে রাঙিয়ে নেয় ঠোঁট। ফিকে রঙের হাঁটু অব্দি পাঞ্জাবি, পরনে সাদা আর নীলের মিশেলে লুঙ্গি, গলার উপর চড়ে আছে ছোট্ট গামছা। অমায়িক সম্ভাষণে তিনি বললেন, আইসেন ছোট সাহেব, সেই সকাল থেকে আপনার লাইগা বারান্দায় বইয়া বইছি।
বারান্দায় বইয়া রইছি, আহেন আহেন। নিষ্প্রাণ মোলায়েম গলায় বলল, আপনি একা কেন চাচা? পানের রস ঠোঁটের ফাঁক গলিয়ে বের হওয়ার আগেই মুছে নিল তালাব। সংকুচিত গলায় বললেন, হিকমত ভাইয়ের শরীরটা ভালা নাই, কাল রাইতে জ্বর আইছে, খেতা মোড়া দিয়া শুইয়া আছে ঘরে। তাদের কথা বলার ফাঁকেই নজরুল এসে দাঁড়ালো। লম্বা ছেলেটা ছিমছাম গরনের, এসেই সালাম হাঁকালো। সালাম ছোট সাহেব, আইতে দেরি হইয়া গেল। কই মালপত্র কই, আমি নিয়া যাই। নিষ্প্রাণ তার ট্রলি ব্যাগটা নিজের হাতেই ধরে আছে। ছোট্ট করে আপত্তি করে বলল, দরকার নেই, তার কাজ আছে, সে নিজেই করতে পারবে। এতক্ষণে নিষ্প্রাণের পাশের মানুষটির দিকে নজর পড়ে নজরুল আর তালাবের। পানের পিকটা পিচ করে ফেলেই প্রসন্ন হাসল তিনি। হাতটা কপালে ঠেকিয়ে বললেন, সালাম নয় আমা, ক্ষমা কইরা দেন, আপনারে খেয়াল করতে পারি নাই। নজরুল 18 বছরের সদ্য যুবা, বয়স্ক হিকমতের একমাত্র ছেলে। বাবা অসুস্থ, তাই ছেলেকে ডাকা হয়েছে নিষ্প্রাণকে এগিয়ে নেওয়ার জন্য। হিকমত এখানেই থাকে তালাবের সাথে। নজরুল তার নিজের বাড়িতে মায়ের সাথে থাকে। জরুরি দরকারে বাইরে গিয়ে দিনে দিনে ফিরে আসে হিকমত। গেট থেকে প্রায় 3 মিনিটের রাস্তা অতিক্রম করে নিষ্প্রাণদের বাড়ির অন্দর মহলে ঢুকতে হয়। সরু সিমেন্ট বালুর পথের দুই পাশে লাগানো বড় বড় ঘাসে ফুটে আছে লাল সাদা গোলাপি রঙের মিনি সাইজের ফুল। আইনজি খুশি দৃষ্টিতে তা দেখছে। বাড়ির একদম সামনে আসতেই অবাক চোখে চেয়ে থাকে আইনজি। সাদা রঙের দালানটির বাইরের দিকে আলপনা অঙ্কিত। কপাল পেছনের দিকে ঝুঁকিয়ে উপরের দিকে তাকায় আইনজি। ছাদের পাশে দুইটা গম্বুজের মতো, যার ভেতরটা ফাঁকা। সেখানে যাওয়ার জন্য হয়তো দালানের ভেতরের কোনো সিঁড়ি আছে। দালানটা একদম নতুন মনে হচ্ছে, হওয়ারই কথা। কয়েক বছর পরপরই বাড়িটি সংস্কার করা হয়। কিন্তু আইনি বিস্মিত হয় দালানটি থেকে একটু দূরে অবস্থিত ছোট্ট দালানটি দেখে। সেটা জীর্ণ শীর্ণ, পলেস্তার খসে খসে পড়ছে। বৃষ্টি বাদলে গায়ে পড়ে শ্যাওলা কালো বর্ণ ধারণ করেছে। একাংশ প্রায় ভেঙে পড়েছে, আরেক পাশ আপাতত ভালো থাকলেও হতপ্রায়। আইনের হাতে ধরে রাখা নিষ্প্রাণের হাত, তাতে টান পড়তেই নিষ্প্রাণ চোখ রাখে আইনজির আতঙ্কিত মুখে। মুহূর্তেই চোখে হেসে বলল, বাড়ির ভেতরে চল, দাদু তোর জন্য অপেক্ষা করছে। আইনি নিঃশব্দে মাথা বাঁকায়। বাড়ির ভেতর পা রাখতেই আরেক দফা ধাক্কা খায় আইনজি। বিস্তৃত হলঘর, যার অর্ধসীমানা থেকে বক্রাকৃতির সিঁড়ি উঠে গেছে দোতলায়। সিঁড়ির পেছনের দিকে নিচতলায় কয়েকটা কক্ষ। হলরুমের একপাশে বিশাল ডাইনিং টেবিল। প্রায় 10 অধিক মানুষ একসাথে বসে খাবার গ্রহণ করা যাবে। অপর পাশের দেয়ালে সমান্তরাল প্রায় 5টা জানালা 7 ফুট পরপর, তাতে সফেদ রঙের পর্দা ঝুলানো। হুড়হুড় করে প্রভাঞ্জনের দমকে ঢুকছে মৃদু শীতল প্রভাঞ্জনের সাথে হলদে নরম রোদ। তাতে প্রতিচ্ছায়া তৈরি হচ্ছে ধূসর রঙা মেঝেতে। আইনজি একটা জানালার সামনে এসে দাঁড়ালো। পুরোদস্তুর শীর্ণ দালানটাকে এখান থেকে অবলোকন করছে আইনজি। তার কাঁধে হাত রাখা নিষ্প্রাণ হৃষ্ট গলায় বলল, উপরে চল। আইনজির উৎসুক চাহনি আর সন্দিগ্ন মন বারবার ওই অব্যবহৃত অপরিচ্ছন্ন অসার ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে থাকা দালানটাকে টানছে। সিঁড়ি বেয়ে উঠছে দুজন। আইনজি অত্যন্ত আগ্রহের সাথে দেখছে সব। এত বড় বাড়ি, এত সম্পদ, তবুও নিষ্প্রাণ নিজেকে অনাথ কেন বলেছিল। একটা কক্ষের সামনে স্থির হয়ে নিষ্প্রাণ আর আইনজি। তালাবা নজরুল নিচেই রইল, তারা উপরে আসেনি। আইনের হাতটা ধরে কক্ষের ভেতরে প্রবেশ করে নিষ্প্রাণ। ঝুলন্ত পর্দার ব্যবচ্ছেদ ঘটিয়ে ভেতরে ঢুকে আইনজি চকিত হয়। একটা হুইল চেয়ারে বসে আছে একজন বৃদ্ধ, মাত্রাতিরিক্ত ফর্সা বলে যাকে। তার ভ্রুজগুলো শুভ্রতায় আচ্ছন্ন। মাথার সফেদ কেশে অবতার মনে হচ্ছে তাকে। আকাশসোঙা পাঞ্জাবি পরে আছে সে। অদ্ভুতভাবে ঘাড়টা হেলানো বাম কাঁধে। রাজন শিকদার চশমার কাঁচ গলিয়ে চাইলেন। আইনজির নিষ্প্রভ ম্লান প্রাণহীন মুখটা দেখে চঞ্চলতা দেখা দিল তার মূর্তিমান চোখে। আইনজি ধীরগতিতে রাজন শিকদারের কাছে এলো। ঝুঁকে বসল সে। রাজন শিকদারের পদযুগল স্পর্শ করে কদমবুচি করল। কিছু না পেয়ে অস্বস্তি নিয়ে তার পায়ের কাছে মেঝেতে বসল। শান্ত গলায় বলল, কেমন আছেন দাদু? জলপুকুর ছাড়লেন রাজন শিকদার। দরদর করে তার চোখ হতে জল গড়িয়ে পড়ল। আইনজি উদ্বেলিত গলায় বলল, দাদু কাঁদছেন কেন? রাজন শিকদারের মুখটা বাঁকানো। স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আর কখনো সোজা হতে পারবেন না। কোমরের নিচ থেকে অসার তিনি। আকস্মিক অ্যাটাকে তার কথা বলা অনেকটা কষ্টকর। অস্পষ্ট বলিতে তিনি কিছু আওড়ালেন। কাপা কাপা হাতটা একটু উঁচু করতেই তা নিজের মাথার উপর রাখলো আইনজি। রাজন শিকদারের হাতটা নিজের মাথায় নিয়ে মুখ তুলে তাকালো আইনজি। সরস হাসল সে। বুক ভরে আসলো রাজন শিকদারের। আইনজি নির্বিকার গলায় বলল,
আপনি শান্ত হন দাদু। সময়ের ফাঁক সরিয়ে আইনরির পাশে এসে 2 হাঁটু মেঝেতে ঠেসে বসে নিষ্প্রাণ। দুঃখী গলায় বলল, দাদু ইজ প্যারালাইজড। এখন এই হুইল চেয়ারই তার ভরসা। আইনরি চট করেই প্রশ্ন করল, এসব কি করে হলো? দাদু সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। চোখে জ্বলে উঠল উজ্জ্বলতা রাজন শিকদারের। ত্রসনে আচ্ছন্ন সে। নিষ্প্রাণের দিকে চোখের মনি ঘুরিয়ে বিধ্বস্ত নজরে চাইলেন তিনি। অনুভূতি শূন্য প্রায় নিষ্প্রাণের ধারালো চাহনিতে কেঁপে উঠল রাজন শিকদার। তার পেছনে হুইল চেয়ারের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে রাজন শিকদারের প্রিয় ভৃত্য হাসমুল। নিষ্প্রাণের সাথে তার কক্ষে প্রবেশ করে আইনরি। তার কম্পিত নজর। বিস্তীর্ণ কক্ষের একপাশে সুসজ্জিত বিছানা, তার পাশে ছোট্ট টেবিল, উত্তরে জানালা, তার পাশে একটা আলমিরা যা বইতে ঠাসা, অন্য পাশে আরো আসবাবপত্র। দেয়ালে ঝুলছে পেইন্টিং। হলদে রঙের দেয়ালে শুভ্র সিলিং। নিষ্প্রাণ কক্ষে ঢুকেই জানালাগুলোর ঠাই টেনে দেয়। অহনের নূর তরতর করে ঢুকে পড়ে কক্ষে। আলোকিত হয় কক্ষ। অবাক ভঙ্গিমায় তার সূক্ষ্ম পর্যবেক্ষণে দেখে চলছে আইনরি। তার অক্ষিজোড়া প্রশস্ত। জানালা পর্দাকে মাঝ বরাবর বিভঞ্জন করে সরিয়ে দেয় নিষ্প্রাণ। অপলক দৃষ্টিতে কক্ষের পেইন্টিং গুলো দেখছে আইনরি। আলমারি, ওয়ার্ড্রব, বিছানা সবই তো অত্যাধুনিক। ধুলো জমেছে বিছানায়। নিষ্প্রাণ বিছানার পুরনো চাদরটা টেনে উঠিয়ে ফেলে। তার ক্লোজেট থেকে নতুন চাদর নামিয়ে তা বিছিয়ে দেয়। কক্ষের মেঝের অবস্থাও করুন। ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে তা আপাতত পরিষ্কার করে নিষ্প্রাণ। আইনরি ঠায় দাঁড়িয়ে আছে জানালা ঘেঁষে। অদূরের জঙ্গলে আটকে গেছে তার চোখ। বেড়ে ওঠা আগাছা, পরগাছা আর বৃক্ষের ডালে পাতাছড়া স্তূপ হয়ে আছে আকাশের স্যাঁতস্যাঁতে, কালচে স্যাঁতস্যাঁতে। 2-1টা হলদে পাখি দেখছে আইনরি। গাছের ডালে ওড়াউড়িতে ব্যস্ত। কেমন হিমশীতল বায়ু বইছে, কি অদ্ভুত মিষ্টি ঘ্রাণ। আইনরি চোখ বুঝে নেয়। চকিতে কানের কাছে উষ্ণ তাপ অনুভূত হতেই চোখ মেলে আইনরি। কিঞ্চিত ফিরতেই দেখল টসটসে চোখে চেয়ে আছে নিষ্প্রাণ। আইনরি অবশীভূত গলায় প্রশ্ন ছড়ে, এসব তোদের? নিষ্প্রাণ মায়াময় হেসে বলল, না, আমাদের। সংকীর্ণ হাসে আইনরি। দুপুরের রোদের তীব্রতা বাড়ছে। প্রভাকর তার দীপ্তি ছড়াচ্ছে মেদিনীর বুকে। নিষ্প্রাণ অনুরক্তির সুরে বলল, ফ্রেশ হয়নি? জার্নি করেছিস, ভালো লাগবে। ব্যাগ থেকে মিষ্টি কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢোকে আইনরি। বিছানায় শটান হয়ে পড়ে আছে নিষ্প্রাণ। ক্লান্ত শ্রান্ত দেহটা বিশ্রাম চাইছে। বিছানায় আচ্ছায়া হয়ে বসে আছে নিষ্প্রাণ। তার বুকের সাথে লেপ্টে আছে আইনরি। দুপুরের খাওয়া শেষ করে অলসতা কাটানোর অভিপ্রায়ে শুয়েছিল আইনরি, কিন্তু কিছুতেই ঘুম ধরা দিল না তার চোখে। হয়তো নতুন জায়গা তাই। আইনের চুলে আঙুল ঢুকিয়ে খেলছে নিষ্প্রাণ। আইনে নির্লিপ্ত। খচখচ করছে তার চিত্ত। তার উত্তর পাওয়া জরুরি। সংকুচিত গলায় প্রশ্নের দ্বার খোলে আইনরি। তুই সবাইকে মিথ্যে কেন বলেছিলি? এত কিছু থাকার পরেও নিজেকে অনাথ, অবহেলিত রূপে কেন সবার সামনে তুলে ধরেছিলি? আইনরির দিকে বাকিয়েছিল নিষ্প্রাণ। এবার সোজা হয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, দাদু বারণ করেছিল। বলেছিল অনার্স শেষ হওয়া পর্যন্ত আমাকে একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে হবে। তাকে আমি কথা দিয়েছি। আইনের অন্তঃকরণে বিষাদের কালিমায় মেখে যায়। এমনটা না হলেও পারত। যদি নিষ্প্রাণ আগেই সবটা জানিয়ে দিত, তাহলে এসব আর হতো না। আইনরির মুখ দিয়ে অবচেতন মনে নিশ্চিত হলো, এমনটা হওয়া কি জরুরি ছিল? চোখের কোণে হাসল নিষ্প্রাণ। বিজ্ঞের মতো বলল, হয়তো মানুষের ভাগ্য তাই হয় যা তার ভাগ্যের সংবিধানে উল্লেখিত। ওপরওয়ালা সব মানুষের ভাগ্য বিধান তার জন্মের পূর্বেই লিখে রাখেন। তা পরিবর্তন করার দুঃসাহস কারণেই। মানুষ পারে শুধু সেই মোতাবেক নিজেকে ভবিষ্যতের দিকে ধাবিত করতে। বিষণ্ণ চোখে তাকিয়ে নিষ্পৃষিত মনে বলে ওঠে আইনরি, তুই সুস্থ তো প্রাণ? নিষ্প্রাণ ভরার দৃষ্টিতে আইনরির দিকে দাঁড়ালো। আইনরির সজল নেত্রের মায়ায় স্তব্ধ হয়ে গেল নিষ্প্রাণের ধাবমান রক্তকণিকা। নশ্বব্দে ভারী শ্বাস ফেলল নিষ্প্রাণ। আইনরি আদরে বিড়াল ছানার মতো নিজেকে সমর্পিত করে নিষ্প্রাণের বক্ষস্থলে। 2 হাতে বুকের দিকটা খামচে ধরে বলে, তুই আর এমন করিস না প্লিজ, নিজের রাগকে কন্ট্রোল কর। নিষ্প্রাণ প্রশ্রয়ের হাসি হাসল। গাঢ় চুম্বনে ভিজিয়ে তুলল আইনরির গলদেশ। কানের কাছে মুখ নিয়ে বলল, করবো না, হ্যাভ এ রিল্যাক্স, সিউ নট ফর মাইন্ড। ফিক করে হেসে ফেলে আইনরি। চকচকে চোখে চাইতেই দেখলো নিষ্প্রাণ অদ্ভুতভাবে তার দিকেই চেয়ে আছে। লাজুক হাসে আইনরি। নিষ্প্রাণের হৃদ কুঠিরে বসন্তের হাওয়া লাগে। মেয়েটা আজ অনেকদিন পর অকৃত্রিম হাসল। আলতো করে আইনরিকে বুকে জড়িয়ে নেয় নিষ্প্রাণ। আইনরি নীরবে সাড়া দেয় তাতে। বুক পিঞ্জরায় ছোট্ট পাখির মতো গুজে থাকে। নিষ্প্রাণের উষ্ণতায়
তপ্ত হয় আইনরি। তার মাথায় আদরে হাত বোলায় নিষ্প্রাণ, বলে, চোখ বন্ধ কর, ঘুম আসবে। হুম। আইনরি চোখ মুদন করতেই বদ্ধতারে ভয়াল থাবা বসাতে লাগলো কেউ। চমকে উঠে বসে আইনরি, আতঙ্কিত গলায় বলল, কে? নিষ্প্রাণ আশ্বাস দিয়ে বলল, আমি দেখছি, ডোন্ট ওয়ারি। নিষ্প্রাণ নিরুদ্বেগ পায়ে হেঁটে দরজা খুলতেই ভয়াতর গলার চোখে স্মিত ধারা বইয়ে নজরুল বলল, ছোট সাহেব, আব্বাজানি কেমন করতেছে, আপনি ডাকতেছে, তাড়াতাড়ি চলেন। নিষ্প্রাণ কপাল কুঞ্চন করে বলল, কি হয়েছে চাচার? জানি না, আব্বাজানি কেমন করতেছে, আপনি তাড়াতাড়ি চলেন ছোট সাহেব। নিষ্প্রাণ দ্রুত পা চালায়। নিচতলায় সিঁড়ির পেছনের দিকের একটা ছোট্ট কক্ষে থাকে হেকমত। কক্ষের সামনে আসতেই থমকে যায় নিষ্প্রাণ। আদেশের সুরে বলল, তুমি এখানে দাঁড়ো নজরুল। কিন্তু আব্বা। আমি যা বলছি তাই করো। বিনা শব্দ করে দুঃখে দুঃখে মুখে দরজার বাইরে দাঁড়িয়ে রইল নজরুল। ভেতরে ঢোকে নিষ্প্রাণ। তেল চিটচিটে কক্ষ, অগোছালো পুরনো আসবাবপত্র। মলিনতায় সমাচ্ছন্ন কক্ষের একপাশে একটা চৌকির উপর শুয়ে আছেন হেকমত। নিষ্প্রাণ তার পাশে গিয়ে বসল। হেকমতের চোখের মনি চকচক করে উঠল। হাত পায়ে প্রাণ ফিরে এলো। অতি কষ্টে উঠে বসার চেষ্টা করছে। পিঠের পেছনে 3টা বালিশকে স্তূপাকার করে ঠেস দিয়ে বসালো হেকমতকে। বড় বড় শ্বাস টানছেন তিনি। মর্মাহত গলায় বলল নিষ্প্রাণ, ক্ষমা করবেন চাচা, আমি আপনাকে দেখতে আসতে পারিনি। না না ছোট সাহেব, ক্ষমা চায়েন না আপনি, আমি কিছু মনে করি নাই। আপনার গায়ে তো প্রচুর জ্বর চাচা, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। হেকমতের শরীরে যেন আগুনের লাভা। প্রাণ সঞ্জীবনী ফুরিয়ে আসার দরুন শ্বাস টেনে যাচ্ছেন। আবেগ ভরা গলায় বললেন, না গো ছোটা সাহেব, আমার সময় ফুরিয়ে আসছে, আমি আর বাঁচুম না। মরার আগে একটু নয়া মারে দেখবার চাই, আপনি তারে একটু ডাহেন। দেখবেন চাচা, তার আগে আপনার সুস্থতা প্রয়োজন, চলুন। নিষ্প্রাণ ব্যস্ত হয়ে হেকমতকে উঠাতে গেলে তিনি বাধা প্রদান করলেন। কাতর গলায় বললেন, না, আমার সময় নাই ছোট সাহেব, তারে ডাকেন, আমি একটু তারে মন ভইরে দেখবো, কতদিন আমার নয়নতারারে দেখি নাই। নিষ্প্রাণ কঠিন গলায় ডেকে ওঠে, নজরুল, নজরুল। নজরুল দৌড়ে আসে। বাবার মৃতপায়ের অবস্থা দেখে ডুকরে ওঠে। বর্ষণধারা জড়িয়ে বলল, আব্বা, আব্বা, কি হয়েছে আপনার, এমন করতেছেন কেন? গায়ে জড়ানো মোটা কাঁথাটা সরিয়ে রাখলেন হেকমত। উন্মুক্ত গলায় বললেন, কিছু হয় নাই রে বাপ, তুই একটু নয়া মায়েরে ডাকে নিয়ে আয়, আমি তারে দেখবো। যাও নজরুল, দ্রৌপদরাকে ডেকে নিয়ে এসো, বলবে আমি ডেকেছি। জি, আমি যাইতাছি। নজরুল যেন তার শেষ ট্রেন ধরতে যাবে। টকবগে দৌড় লাগায় সে। হেকমতের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে নিষ্প্রাণ। পুরো গলায় হেকমতের আবদার, আমার পোলাটা দেখছেন ছোট সাহেব, ওরে একটু মানুষ বানাইয়েন। চাচা, আপনি একটু শান্ত হন, নজরুলের সব দায়িত্ব আমার। চকিতে হাউমাউ করে কেঁদে উঠলেন হেকমত। অসহায় গলায় বললেন, আমার নয়নতারারে ওরে বাঁচতে দিল না, নজরুল রে দেখেন ছোট সাহেব। নিষ্প্রাণ বদ্ধ শ্বাস ফেলল। হেকমত জানে না, যার কাছে তিনি অনুনয় করছেন তার হাতেই মৃত্যু ঘটেছে নয়নতারার। বিক্ষিপ্ত চিত্তে বসে আছে আইনজি। মাথাটা ঝিমঝিম করছে তার। কেমন অদ্ভুত অস্পষ্ট অনুভূতিতে গ্রাস করেছে তাকে। গা ছমছম করছে। নজরুলের ভয়াল গলায় আটকে ওঠে আইনজি, নয়াবো, নয়াবো। দরজা খোলাই ছিল। পর্দার আবরণ সরিয়ে বাইরে আসে আইনজি। ভয়াতুর গলায় বলে, কি হয়েছে? প্রাণ কোথায়? ঘামে ভেজা মুখটা মুছে নিল নজরুল। জমানো থুতু গিলে নিল। জিভ দিয়ে ভিজিয়ে নিল শুষ্ক ঠোঁট। বলল, নয়াবো, ছোট সাহেব ডাকতেছে, চলেন আমার লগে। আইনের গা কাঁটা দিয়ে উঠল। নজরুলকে এভাবে দেখে খারাপ কিছুর আভাস পেল সে। আইনরি এগিয়ে আসতেই তার দিকে কি অতলান্ত, অপরিমেয়, অবিচ্ছেদ্য মায়ায় চেয়ে রইলেন হেকমত। না, এ তার নয়নতারা নয়। তার নয়নতারা তো শুভ্রপরী, যার পরতে পরতে শুভ্রতার মোহজাল, যার আশেপাশের বিস্তীর্ণ ভূমি সুবাসিত। শুভ্রতার আচ্ছাদনে নিদ্রিত এক অপ্সরা কামিনী ছিল তার নয়নতারা। আইনটি তেমনটা নয়। সাধারণ গোছের চেহারা তার, ম্লানদই চোখ, তীক্ষ্ণ নাসিকা, অবক্ষ চুল, যেখানে নয়নতারা ছিল রেশমকালো দীঘল কেশ। হেকমত তাজ্জব হলেন, এই মেয়েকে কেন বিয়ে করলো নিষ্প্রাণ? ও তো তার নয়নতারা নয়।
আইনরি ভয়ে ভয়ে নিষ্প্রাণের পাশে এসে বসল, আলগোসে ধরে রাখলো তার বাহু। হেকমতের চোখ জোড়া শান্ত স্থির রক্তিম। মুখ খুলেন তিনি, বললেন, কেমন আছেন নয়া মা? আইনরি ভোলা ভোলা চোখে চাইল নিষ্প্রাণের দিকে। নিষ্প্রাণ চোখের ইশারায় তাকে আশ্বাস দিল, ভয় নেই। আইনরি সরল দৃষ্টিতে হেকমতের দিকে চেয়ে বলল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হেকমত খেয়াল করলো আইনরির ঠোঁট, যা সত্যিই তার নয়নতারার অনুরূপ। খুশিতে আবেশিত হলেন তিনি, চিত্ত দুলে উঠল তার। নিষ্প্রাণের দিকে তাকিয়ে দিলখোলা হেসে বললেন, যুগ যুগ ধইরা আপনের তারা আপনার লগেই থাকিয়া ছোট সাহেব, তবে আমার তারার মতো ঝইরা যাইতে দিয়ে না, আগলিয়া রাখেন তারে, আগলিয়া রাখেন। শীতপ্লাবনে মেতে উঠল হেকমতের দুই চোখ। সম্পর্কহীন এই মানুষটার জন্য আইনরির মন কেমন করে উঠল। সিক্ত হলো তার আখি পল্লব। হেকমত অবিশ্রান্ত শ্বাস নিতে লাগলো। ব্যগ্র হয়ে উঠল সকলে। তালাব নিঃশব্দে পানি ছাড়লেন চোখ থেকে। কতদিন ধরে একসাথে তাদের উঠা বসা। নজরুল বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আব্বা, আব্বা, আব্বা। মোলায়েম হাসলেন হেকমত। একটা সুদীর্ঘ শ্বাস টেনে নিয়ে শান্ত হয়ে গেল তার তপ্ত দেহ। ধীরে ধীরে ভারী হতে লাগলো। উদ্ভ্রান্তের মতো চিৎকার করে কাঁদতে লাগলো নজরুল। আইনজি নিজের রোদনে ভরা মুখটা নিষ্প্রাণের বাহুতে চেপে ধরল। দীর্ঘশ্বাস ফেলল নিষ্প্রাণ। কারণ মৃত্যুতে এখন আর তার কষ্ট হয় না। অনুভূতিশূন্য এক প্রাণহীন মানব সে। ঘাম ছেড়েছে আইনজির তাপিত দেহের। দুদিনের জ্বরে কাহিল আইনজি। বেহুশের মতো বিছানায় পড়েছিল সে। হেকমতের মৃত্যুটা আবার নতুন করে অশান্ত করে তুলেছিল আইনরিকে। রাতের ঘুম কেড়ে নিয়েছিল তার। রোমানের মৃত্যুর কথা বারবার মনে পড়ছিল। জ্বরের ঘরে শুধুই কেঁদেছে আইনরি। তার পাতলা শাড়িটা উদরের সাথে লেপটে আছে। ঘরমাক্ত গলার আশেপাশে নহর বইছে। এলোমেলো চুলগুলো অবাধ্য হয়ে চোখে মুখে লেগে আছে। উঠে বসে আইনরি। তার ষষ্ঠ ইন্দ্রিয়তে প্রতীত হয় পিঠের নিচটাও আর্দ্র। শান্ত চোখে এদিক ওদিক তাকায় আইনরি। ভেজা চুপচুপে শরীরে অস্বস্তি শুরু হতে লাগলো। কিন্তু আইনরের মস্তিষ্কের দুর্বল স্নায়ুতে তরতরি এক চিন্তার উদয় হলো। নিষ্প্রাণকে ঘরের কোথাও দেখছে না সে। ঘন ঘন শ্বাস ফেলতে থাকে আইনরি। ইতিবিতি করতে থাকে তার মন। হাত পা অবলীলায় কেঁপে যাচ্ছে। শূন্য মস্তিষ্কে উঠে দাঁড়ায় আইনরি। মুখ ঢিপ ঢিপ করছে তার। গলা শুকিয়ে খরা দেখা দিয়েছে। ভয়ে আতঙ্কে সংকোচে বিভ্রান্ত আইনরি কক্ষ থেকে বেরিয়ে আসে ব্যগ্রতার সাথে। তার শাড়ির আঁচল মুছিয়ে যাচ্ছে করিডোরের ধুলো। আইনরি উদ্ভ্রান্তের মতো চলছে। তার চোখ ভরা জলপুকুর। নেমে আসে সিঁড়ি থেকে। তালাব তখন রান্নাঘরে ব্যস্ত। আইনরিকে এলেখেলো পায়ে নেমে আসতে দেখে কপাল কুঞ্চন করেন তিনি। ভাবুক চোখে চেয়ে ঠাউর করতে চাইছেন কি হচ্ছে। বিশাল কাঠের দরজা দিয়ে অনুদ্বেগ চিত্তে বাড়ির ভেতরে প্রবিষ্ট হয় নিষ্প্রাণ। তাকে দেখিয়ে ঝাঁপিয়ে পড়ে আইনরি। হতভম্ব হয়ে যায় নিষ্প্রাণ। তার নিমগ্ন চিত্তে ছিল অন্য ভাবনা। আইনরির অতর্কিত ঝাঁপিয়ে পড়ায় চমকে যায় নিষ্প্রাণ। আইনরি ধরা গলায় বলল, কোথায় গিয়েছিলি তুই? আমাকে একা রেখে কোথায় গিয়েছিলি? নিষ্প্রাণ আলতো গলায় বলে ওঠে, এটা আমাদের বেডরুম নয় দেবতারা। আলাগোছে আইনরিকে নিজের কাছ থেকে সরায় নিষ্প্রাণ। স্থির চোখে চেয়ে বলে, কখন উঠেছিস? এখন। নিষ্প্রাণ আইনরির কপালে গালে আর গলায় হাত দিয়ে তাপ পরীক্ষা করে বলল, জ্বর নেই এখন। মাই গড, এই দুদিনে তুই আমাকে পাগল বানিয়ে ফেলেছি। আইনরি নিরানন্দ চোখে চেয়ে বলল, কোথায় ছিলি তুই? নজরুলকে ওর বাড়িতে দিয়ে এসেছি। চাচির অবস্থা ভালো না, আপাতত ওখানেই থাকবে। নিষ্প্রাণকে দেখে তালাব রান্নাঘরে ঢুকছিল, আর বের হয়নি। বিগলিত হাসে নিষ্প্রাণ। আইনরির কগাছি চুল কানের পেছনে গুজে দিয়ে বলল, গোসল করে নে। 2 দিন গোসল করিসনি তুই। যা, নিচে আসতে হবে না, আমি খাবার নিয়ে ওপরে আসছি। আইনরি বিরক্তি করল না। নিজের কাছেই কেমন অস্বস্তি লাগছে তার। ডাইনিং টেবিলে রাখা খাবার থেকে একটা প্লেটে খাবার বেড়ে নিচ্ছে নিষ্প্রাণ। তালাব পাশেই দাঁড়িয়ে আছে। কিছু বলার জন্য উসখুস করছে তার জিভ। নিষ্প্রাণ হেয়ালি চোখে চেয়ে আবার নিজের কাজে মনোনিবেশ করে। তালাব জড়তা ছেড়ে সাহস সঞ্চালন করে মিয়ে গলায় বলল, এখন কথা কই ছোট সাহেব। বলিষ্ঠ গলায় প্রত্যুক্তি করে নিষ্প্রাণ। বলুন। যে কইতাছিল বড় সাহেবরে ডাক্তার তাইলে ভালো হইতো। তার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাইতেছে। হেকমত ভাইয়ের মরার কথা শুই না আরো ভয় পাইয়া গেছে।
আকঞ্চিত কপাল, চোখের পাল্লা বিস্তৃত করে তালাবের দিকে চাইতেই তিনি ফাঁকা ঢোক গিললেন। নিষ্প্রাণ পর মুহূর্তেই চেহারার স্বাভাবিকতা ফিরিয়ে এনে বলল, তা নিয়ে আপনার ভাবতে হবে না, বয়স হয়েছে তার, আর কত। নিষ্প্রাণ শিরবে উঠছে, পলকহীন চেয়ে আছে তালাব। এক মুহূর্তে তার মনে হয়েছিল আজ বুঝি নিষ্প্রাণ তার শেষ নিঃশ্বাসটাও কেড়ে নেবে। অজ্ঞাত কারণেই নিষ্প্রাণকে তার ভয় হয়। আয়নীকে খাইয়ে দিচ্ছে নিষ্প্রাণ। আয়নী নিষ্প্রাণের চোখের দিকে চেয়ে আছে। জানলা দিয়ে আসা ফিনফিনে বায়ুতে নিমগ্ন হচ্ছে কক্ষ, মাথার উপর ঘুরছে ফ্যান। আয়নীর খাওয়ার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। নিষ্প্রাণ নির্লিপ্ত। আয়নীর চোখের কোণ ক্ষীণ করে প্রশ্ন করে, তারা কে? নিষ্প্রাণ স্বাভাবিক ভঙ্গিতে হাসে, অধরের কোণ প্রসারিত করে আয়নীর মুখে ভাতের লোকমা দিয়ে বলল, হেকমত চাচার বোনের মেয়ে ছিল। কোথায় সে? নেই। নিজের মুখের দিকে নিষ্প্রাণের বাড়ন্ত হাতটা থামিয়ে দেয় অ্যান্ড্রি। চোখ ভর্তি উৎকণ্ঠা আর কৌতূহল নিয়ে বলল, নেই কেন? কোথায় গেছে সে? অ্যান্ড্রি মুখের সামনে থেকে প্লেট নামিয়ে নিজের পায়ের উপর রাখে নিষ্প্রাণ। হাতে থাকা খাবারটুকু নিজের মুখে পুরে চিবিয়ে গিলে নেয়। অ্যান্ড্রির অপেক্ষার অবসান ঘটিয়ে বলল, তারা নয়, নয়নতারা। নয়নতারার বাবা মারা যায় ও যখন খুব ছোট। ওর মাকে আবার বিয়ে দেওয়া হয়। নয়নতারার নতুন বাবা ওকে মেনে নেয়নি, তাই চাচা ওকে নিজের সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে আসে। তখন চাচা বিবাহিত ছিল না। নয়নতারা এই বাড়িতে বড় হতে লাগলো। একদিন ছাদ থেকে পা পিছলে পড়ে যায় নয়নতারা। অবনত শিয়রে কথাগুলো বলছিল নিষ্প্রাণ। শিয়র উঁচু করে আয়নের দিকে তাকিয়ে দেখতে পায় অঝরে কাঁদছে সে। নিষ্প্রাণ ঝরা গলায় বলল, নয়নতারা সেদিন ছড়ে যায়, আর কখনো ফোটেনি। চাচা আজও নয়নতারাকে বলতে পারেনি। আইনজি গলা ধাক্কিয়ে কান্নার সুর করে, যেন মনে হচ্ছে তার আপন কেউ মারা গেছে। নিষ্প্রাণ শান্ত স্বরে বলল, তুই কাঁদছিস কেন? তুই তো আমার ধ্রুবতারা। তোর আলো আমি কখনো ম্লান হতে দেব না। তবুও বাঁধ ভাঙা স্রোত বইছে আইনজির চোখ হতে। নিষ্প্রাণ গুঁড়ো হাসল। এত বছর আগের মৃত ব্যক্তির জন্য এই মেয়ে এভাবে কাঁদছে। যদি সত্যি সেদিন ওই ভয়ঙ্কর লীলা দেখত, তাহলে কি হতো এই মেয়েটার? নিষ্প্রাণ তার মুখটা আইনজির কানের কাছে নিয়ে হিসিয়ে বলল, আমাকে না বলে কিন্তু একদম এই বাড়ির বাইরে যাবি না। তারা কিন্তু এখন এই বাড়িতে ঘোরাফেরা করে। দুম করে শ্বাসের সাথে কান্না গিলে নেয় আইনজি। চোখ পিটপিট করে বলল, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? তুই কি ভয় পাস? না তো। ভয় পেলে কি তুই আর আমার বউ হতে পারতি? আইনজি হতবাক চোখে তাকায়। নিষ্প্রাণ মুচকি হাসে, ক্ষীণ গলায় বলল, আমি কিন্তু সত্যি বলছি, বাকিটা তোর ইচ্ছে। তারা কিন্তু সত্যি আছে। আইনটির ঠোঁটের দিকে গাঢ় নজরে তাকায় নিষ্প্রাণ। মনে মনে ভাবে, যখন থেকে আইনটিকে কাছে টেনে নিয়েছে তারা আর আসে না। মেয়েটা বোধহয় রাগ করেছে, করবেই তো। সবকিছুকে মাটি চাপা দিয়ে বিদেশ পাড়ি দিয়েছিল নিষ্প্রাণ। তার জেদ, ক্ষোভ, হিংস্রতা ম্লান হতে শুরু করেছিল। কিন্তু যখন থেকে আইনটিকে দেখেছে, তখন থেকে আবারও সেই দিনগুলো ভাসতে লাগলো নিষ্প্রাণের চোখে। তারাকে অনুভব করতে শুরু করলো নিষ্প্রাণ। কিন্তু আইনটিকে বিয়ে করার পর মেয়েটা আর আসেনি কেন? আইনটির ভয় হতে লাগলো। ভূতে বিশ্বাস নেই তার, কিন্তু এই বাড়িটা অদ্ভুতুরে। তার উপর প্রথম দিনেই সে কারো মৃত্যু দেখেছে। আইনটির ছোট্ট মস্তিষ্কে কুটকুট করে শুরু হলো ভয়ের কোহিলিকা। তার চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে সেই ভয়ের ভাঁজ। ফিচেল হাসে নিষ্প্রাণ, চোখে খেলে যায় শয়তানি। আইনটির গলার কাছে মুখ নিয়ে বলল, ও কিন্তু রাতে এই বাড়িতে হাঁটাচলা করে। তালাব চাচার ঘাড়ে একটা দাগ দেখেছিস? ওটা কিন্তু তারাই করেছে। ভয়ে হিম হয়ে আসে আইনটির শরীর। তার গলার তুলতুলে জায়গাটায় গাঢ় কামড় বসায় নিষ্প্রাণ। চকিতে নিষ্প্রাণের এহেনা কাজে চিৎকার করে ওঠে আইনটি। প্রত্যুষের মিহি হলদে রোদে ঝলমলিয়ে আছে ধরিত্রী। শান্ত বহ্নিশকে উত্তাল পত্রীদের কিচিরমিচির। ধরিত্রী মাতাকে অসিত আচ্ছাদন থেকে মুক্তি দিচ্ছে বিভূষণ। তরল আভায় সিক্ত করে তুলছে কচি পল্লবকে। শিখর উঁচু করে দাঁড়িয়ে থাকা সুপারি গাছটায় বসে আছে দুটো কাক। কাকা কর্কশ ধ্বনিতে কাঁপিয়ে তুলছে প্রভাতের নৈশব্দ। রাজন শিকদার তার চিরায়িত কাজে ব্যস্ত, নির্লিত নির্বিকার ভাবে বসে আছেন। বাম পায়ের নিচের অংশ কনকন করছে। ব্যথায় কাতর হলেও তা প্রকাশ করার অবকাশ নেই। গুমড়ে যাচ্ছে নিজের অন্তঃকরণে। আইনটির ত্রস্ত দৃষ্টি। কোমল গলায় বলল, বেশি ব্যথা হচ্ছে দাদু? রাজন শিকদার কোনো প্রতিক্রিয়া করলেন না। থমথমে মুখে বসে রইলেন। তার চোখের কাতরতা মিলিয়ে গেল।
হাসমল দাঁড়িয়ে আছে তার পেছনে, আতঙ্কিত সে। দুরু বুকে বলল, আপনি ঘরে যান নয়াবু, বড় সাহেবের আমি দেখতেছি। আইনজি মৃদু রাগ দেখিয়ে বলল, কেন? আমি থাকলে কি সমস্যা? আমতামতা শুরু করে হাসমল। মিনিমিনে গলায় বলল, জি না মানে। বিরক্ত হয় আইনজি। ছেলেটাকে অদ্ভুত লাগে তার। সারাটাক্ষণ চিপকে থাকে রাজন শিকদারের সাথে। তার খাওয়া, গোসল, ওষুধ সবকিছুতেই হাসমলের একছত্র অধিকার। আইনজি ভ্রুবিলাস করে কড়া গলায় বলল, আপনি যান, কুসুম গরম করে সরিষার তেল নিয়ে আসুন, আমি দাদুর পায়ে মালিশ করে দিব। হাসমল ভয়াতুর চোখে চেয়ে অবিশ্বাস্য গলায় বলল, কি কয়েছেন নয়াবু? আপনার কোনো লাগলো না, আমি মালিশ করে দিব মনে, আপনি যান। আইনজি উঠে দাঁড়ায়, চক্ষু গরম করে বলে, আপনাকে আমি যা বলেছি তাই করুন, যান তেল নিয়ে আসুন। থতমত খেয়ে যায় হাসমল। আইনজির চোখের আগুন বিদীর্ণ করে তার মুখ। ভয় থরথরিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে ছোটে। আইনজি শান্ত ভঙ্গিতে রাজন শিকদারের পায়ের কাছে বসে। রাজন শিকদারের হাত কাঁপছে। হাতটা ওঠানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত। আইনজি মিষ্টি করে হাসল। সন্তর্পণে রাজন শিকদারের হাতের নিচে নিজের শিওর অবনত করল। রাজন শিকদার নিজের ঠোঁট চেপে ধরলেন। কান্না পাচ্ছে তার। ধীরে ধীরে তার হাত ও নড়াচড়ার শক্তি হারাচ্ছে। হয়তো একদিন সবকিছু বিলীন হয়ে যাবে। আইনরি উজ্জ্বল চোখে তাকায়। শরতের কাশফুলের অনুরূপ দুই চোখের শুভ্রতায় আপ্লুত হয় রাজন শিকদার। মেয়েটাকে প্রাণ ভরে দোয়া করতে ইচ্ছে হলো তার, কিন্তু তার শরীর সঙ্গ দিল না। আইনরি আলতো হাতে রাজন শিকদারের পায়ে মালিশ করতে থাকে। অবিরত গলায় বলল, দাদু, একটা কথা বলবো। রাজন শিকদার স্পষ্ট আওয়াজ করতে না পারলেও মুখের গৌঙানিতে অনেক কিছুই সামনের ব্যক্তিকে বোঝাতে সক্ষম। আইনরি নতজানু মুখটা উঁচু করে রাজন শিকদারের চোখের দিকে তাকালো। তিনি তার পাপড়ি ঝাঁকালেন। প্রস্রাবের প্রশ্ন করল আইনরি, প্রাণকে আপনি কেন বারণ করেছিলেন যেন সে কাউকে তার সত্যিকারের পরিচয় না বলে? হাসফাস শুরু হয় রাজন শিকদারের। গলায় শুষ্কতা অনুভব করেন তিনি। বিপদের আভাস ছুটে আসছে তীরের বেগে। ব্যবচ্ছেদ ঘটাবে সব সত্যের। রাজন শিকদার অদ্ভুত আচরণ শুরু করেন। খিচুনি দিয়ে ওঠে তার শরীর। ভয়ঙ্কর ভয়ালো শ্বাস ফেলতে শুরু করেন, যেন কেউ তার গলা চেপে ধরেছে। হাসমুল কক্ষে প্রবেশ করেই রাজন শিকদারের এমন অবস্থা দেখে ব্যগ্র হয়ে ছুটে আসে। তার বুকের মাঝে হাত ঘষতে ঘষতে বলে, আপনি যান নয়াবু, যান তাড়াতাড়ি, তার আমি দেখতেছি। আইনি ছলছল চোখে ত্রাসিত গলায় বলল, কি হয়েছে দাদু, এমন করছেন কেন? তার খিচুনি উঠছে, আপনি যান, ভয় পাইয়েন না, জলদি যান। আইনরির যেতে ইচ্ছে হলো না। বুড়ো লোকটার জন্য মায়া হচ্ছে তার। কেমন তরপাচ্ছে। রুদ্ধশ্বাসে কক্ষ থেকে বেরিয়ে আসে আইনরি। করিডোরে ব্যাকুল হয়ে ছুটছে সে। আচমকা তার নাক গিয়ে ঠেকে কোনো শক্ত পাটাতনে। আইনরি সপ্রতিভ হয়। সচকিত চোখে তাকাতেই দেখি নিষ্প্রাণের বক্ষস্থলে ঠাই হয়েছে তার। নিষ্প্রাণ প্রাণবন্ত হাসে। আইনরির কপালে অধর বিলাস করে বলল, কি হয়েছে? এবার দৌড়াচ্ছিস কেন? আইনরি উদ্বেলিত গলায় বলল, প্রাণ, দাদু কেমন করছে? চোখ পিটপিট করে নিষ্প্রাণ। গাঢ় গলায় বলল, আমাকে ছেড়ে ওই বুড়োকে তোর পছন্দ হয়েছে? আইনরির টলটলে চোখের কাতর চাহনি শিথিল হয়। সিক্ত আখি পল্লব নড়ে ওঠে। নিষ্প্রাণ আশ্বাসে সুরে বলল, ঘরে যা, আমি দেখছি, অ্যান্ড ডোন্ট ওয়ারি। রাজন শিকদারকে বিছানায় শুয়ে দেয় হাসমুল। ব্যস্ত হয়ে ড্রয়ার থেকে একটা ছোট্ট শিশি বের করে হাতে নিতেই নিষ্প্রাণের ভরাট কণ্ঠে থমকে যায় সে। হাসমুল ফিরে তাকায়। নিষ্প্রাণ এগিয়ে এসে তার হাত থেকে শিশিটা নিয়ে দৃঢ় গলায় বলল, তুমি বাড়ি যাও। জি। রাজন শিকদার দম বন্ধ করে চেয়ে আছেন। নিষ্প্রাণ একটা সিরিঞ্জের শিশি থেকে তরল নিয়ে অদ্ভুত ভঙ্গিমায় হাসে। রাজন শিকদার বিচলিত চোখে চাইলেন। তার দুই পাশে হাত রাখে নিষ্প্রাণ। ঝুঁকে যায় তার মুখের উপর। ক্লান্তিহীন গলায় বলল, কেন করছেন এসব? ওই মেয়েটাকে এসবে কেন জড়াতে চান? ওকে এসবের মধ্যে জড়াবেন না। রাজন শিকদারের নিশ্চল দেহটার দিকে পূর্ণ নজর বিছিয়ে পুনরায় বলল সে, এই মেয়েটাকে বিয়ে করতে আপনি নিষেধ করেছিলেন। দেখুন আজ সে কত চিন্তিত আপনার জন্য। আমি কিন্তু আপনাকে আঘাত করতে চাইনি, তবে ধ্রুব তারা কেউ হারাতে চায়নি। তবে আপনার কপাল বলতে হয়, এই বয়সেও সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তিপ্পি বেঁচে আছেন। আমি কেন আপনাকে বাঁচিয়ে রেখেছি জানেন? বাঁকা হাসি নিষ্প্রাণ, ভয়ঙ্কর পৈচাসিক হাসি। রাজন শিকদারের কানের কাছে মুখ নিয়ে চাপা স্বরে বলল,
মরার আগে আপনার সন্তানকে অন্তত দেখে যাবেন। আমার ধ্রুবতারা আমার সন্তানের মা হবে। আপনার নিশ্চয় মনে আছে, ওই আগুনে আপনার অনাগত নাতিকেও আমি জ্বালিয়ে দিয়েছিলাম। অবশ্য দোষটা ওরই ছিল, ওর জন্যই আমার তারাকে মরতে হয়েছে। রাজন শিকদার ক্লান্ত চোখে চেয়ে রইলেন। নিষ্প্রাণকে মনুষ্যত্বহীন এক দানব মনে হলো তার কাছে। নিষ্প্রাণ সিরিঞ্জটা পুশ করে দেয় রাজন শিকদারের হাতে। সুদীর্ঘ শ্বাস ফেলে তেজহীন গলায় বলল, ধ্রুব তারাকে এসবে চড়াবেন না। আর মাত্র 3টা ডোজ, তারপর আপনার এই আওয়াজ চিরতরে শান্ত হয়ে যাবে। সে কয়েকদিন নিজেকে কন্ট্রোল করুন, অযথা ঝামেলা করবেন না। অযাচিত ঝামেলায় নিজেরা ধ্রুব তারা দুজনেরই প্রাণ সংকট নিয়ে আসবেন আপনি। রাজন শিকদার নিমগ্ন চিত্তে চেয়ে রইলেন। নিষ্প্রাণ গম্ভীর গলায় বলল, মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি, দয়া করে আমার হাতে আর খুন করাবেন না প্লিজ দাদু। ইউ লাভ মি, তাই না?